কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা যে মুহূর্তে বসে স্টুডিওতে অনুষ্ঠান করছি, বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি, এবং আপনারা সকলেই জানেন যে পুজোতেও বৃষ্টি হতে পারে এমন একটা পূর্বাভাস কার্যত সকলের কপালের ভাঁজকে চওড়া করেছে। কিন্তু এখন প্রশ্ন যে এই যে কিছুদিন অন্তর অন্তর কখনো প্রবল গরম, কখনো বেশ বৃষ্টি, কখনো বৃষ্টির জন্য হাহুতাশ, এই একটা পর্ব আমাদের বেশ কয়েক বছর ধরে চলছে। এর উৎপত্তি কিন্তু আজকে নয়। 1990 সালে যখন ইউনাইটেড নেশনসের বৈঠক হয়, তখন কিন্তু পৃথিবী জোড়া যে বিখ্যাত বিজ্ঞানীরা তারা পরিষ্কার বলেন যে এইভাবে যদি বাতাসে গ্রিনহাউস গ্যাস তার প্রভাব বাড়তে থাকে তাহলে কিন্তু ক্রমাগত জলবায়ু বদল হতে পারে, জলবায়ু কিন্তু পরিবর্তন হতে পারে। এবং এর সূত্রপাত ঘটে 1760 থেকে 1840, যখন আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইংল্যান্ডে যখন ব্যাপকভাবে শিল্প বিপ্লব ঘটছে, তখন থেকে কিন্তু ধীরে ধীরে বাতাসে কার্বনের পরিমাণ বাড়া শুরু হয়ে যায়। এখন প্রশ্ন যে এত কথার সূত্রপাত আজকে কৃষি দর্শন অনুষ্ঠানে কেন? কারণ এর সুরাহাও কিন্তু রয়েছে প্রকৃতির মধ্য দিয়ে, আর সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে এই যে বাতাসে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাড়ছে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাকে কিভাবে রোধ করে বাতাসকে, প্রকৃতিকে তার পুরনো অবস্থানে ফিরিয়ে দেওয়া যায়। কৃষিতে কার্বন বাণিজ্যের সুযোগ শীর্ষক যে আলোচনা, এই আলোচনার জন্য স্টুডিওতে আমাদের দুজন কৃষি বিজ্ঞানী রয়েছেন। আমরা প্রথমে তাদের সঙ্গে আলাপ করব। আমার একেবারে বাম দিকে যিনি রয়েছেন ডক্টর বেণুকর বিশ্বাস, অধ্যাপক ও বরিষ্ঠ বিজ্ঞানী, সর্বভারতীয় সমন্বিত কৃষি বনায়ন গবেষণা প্রকল্প, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাই। এবং একেবারে বাঁ দিকে যিনি রয়েছেন ডক্টর শুভব্রত পান্ডা, অধ্যাপক ও বিজ্ঞানী, সর্বভারতীয় সমন্বিত কৃষি বনায়ন গবেষণা প্রকল্প, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। নমস্কার। তাহলে বেণুকর বাবু, প্রথমেই হচ্ছে যে পরিস্থিতি খুব ভালো নয়, সেটা বলাই বাহুল্য, কিন্তু এখান থেকে বেরোনোর উপায় আছে। এই আশার আলো দিয়ে আজকে আমাদের যারা বন্ধুরা দেখছেন তারা অনুষ্ঠান শুরু করবেন। তো এই কার্বন বাণিজ্যের বিষয়টা যদি একটু ছোট্ট করে বলেন প্রথমেই। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো দূরদর্শন কেন্দ্র কলকাতার এই কৃষি দর্শন অনুষ্ঠানে এরকম একটা যুগোপযোগী একটা বিষয়ের উপর কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঠিকই তো, উন্নত দেশগুলো এখন বুঝতে শিখেছে, বিশেষ করে কোভিডের পরে, ডিম পাড়া হাঁসটাকে বাঁচানো দরকার। একদম, ডিম পাড়া হাঁসটাকে বাঁচানো দরকার মানব সভ্যতাকে বাঁচানোর জন্য। তো সেটা বাঁচানো কীভাবে, আপনি যথার্থই বলেছেন। এবং আমি আপনার সূত্র ধরে একটা ছোট্ট কথা বলি আপনাকে। উন্নত দেশগুলির একটি মানে লেটেস্ট একটি আলোচনায়, যেখানে তারা কার্যত দিক নির্দেশ করে, বলে সব থেকে বেশি কার্বন নির্গমন হচ্ছে ভারত, চীন ইত্যাদি প্রভৃতি উন্নয়নশীল দেশগুলি দায়ী। তখন গ্রেটা থানবার্গ তিনি বলেন যে না, 1760 থেকে 1840 যে শিল্প বিপ্লবের সময় উন্নত দেশগুলি যে পরিমাণ ক্ষতি করেছে, এখন কিন্তু উন্নয়নশীল দেশগুলোর দিকে শুধুমাত্র দোষ দিলে চলবে না। একদম ঠিক, একদম ঠিক। এবং সেই জন্যই দুটো জিনিস আছে, একটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট আর একটা হচ্ছে কার্বন ক্রেডিট। ঠিক, কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে আপনি যারা বললেন, যারা পৃথিবীতে বায়ুমণ্ডলে কার্বন বাড়িয়ে দিয়ে যাচ্ছে। আর কিছু আছে যারা, বিশেষ করে যে উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ, তারা বৃক্ষরোপণ, চাষবাস, অ্যাগ্রোফরেস্ট্রি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা বাতাস থেকে নীলকণ্ঠর মতো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিজের শরীরে অথবা মাটিতে স্টোর করে রাখছে। কার্বন বাণিজ্যর কনসেপ্টটা হচ্ছে এটাই, যে যারা কার্বন ফুটপ্রিন্ট ছাড়ছে, আপনি সিগারেট খাচ্ছেন, আমার ক্যান্সার হচ্ছে, আমার চিকিৎসার খরচ দেওয়ার দায়িত্ব কার তাহলে? ঠিক, যে ক্ষতিটা করছে তারই দেওয়ার দায়িত্ব। তো উন্নত দেশগুলো মানতে বাধ্য হয়েছে যে 2025-এর মধ্যে $100 বিলিয়ন একটা কর্পাস তৈরি হবে যারা কার্বন ফুটপ্রিন্ট ছাড়ছে পরিবেশে। এবং এই টাকাটা কারা পাবে? যে অনুন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো, যারা যুগের পর যুগ ধরে বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে তাদের, মানে নীলকণ্ঠের মতন যারা বিষ পান করে নিচ্ছে, হ্যাঁ, তাদের বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সেই নীলকণ্ঠের মতো সেই বাতাসটাকে শোষণ করে মাটিতে আবার ফিরিয়ে দিচ্ছে। তো সেইখানে তাকে কার্বন ক্রেডিট
কার্বন ফুটপ্রিন্ট চাচ্ছে তারা টাকা দেবে, কার্বন ক্রেডিট যারা যারা বাতাসে এই সেই ক্রেডিটটাকে তাকে পাইয়ে দিতে হবে। বেশ, এইখানেই এবং এতে কৃষি একটা বড় জায়গা যেখানেও এই কার্বন বাণিজ্যের সুযোগ আছে। বেশ বেশ। আচ্ছা, আমি সুব্রত বাবু আপনার কাছে যাব, যে কার্বন বাণিজ্য কিভাবে কৃষকের আয়ের উৎস হতে পারে? কার্বন বাণিজ্য বলতে কৃষক, আমরা এখনই জানতে পারলাম যে কার্বন সিকুয়েস্ট্রেশন চাষিরা যদি তাদের চাষের মাধ্যমে আরও বাড়িয়ে নিতে পারেন, তাহলে সেই কার্বন সিকুয়েস্ট্রেশনের ভেতর দিয়ে কতটা কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে তার ফসলের মধ্যে বা গাছের ভেতরে সংগ্রহ করা হলো, সেইটাকে যদি আমরা ঠিকমতো করে টাকাতে কনভার্ট করতে পারি, মানে যেটাকে আমরা কার্বন ক্রেডিট বলছি, সেই কার্বন ক্রেডিটের যে পরিমাণ হলো, সেই পরিমাণেরটাকে যদি আমরা ঠিকমতো একটা কোয়ান্টিফিকেশানে যেতে পারি, তখনই ওইটা একটা বাণিজ্যের আকারে আমরা পণ্য হিসাবে নিয়ে আসতে পারবো এই কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা বায়ুমণ্ডল থেকে আমাদের ফসলে বা আমাদের গাছের ভেতরে আমরা নিতে পারলাম। বেশ, এটা একটা। আর একটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস যে নির্গমন, সেটাও কিন্তু চাষের ভেতর দিয়ে আমরা কিভাবে আরও কমাতে পারি, সেইটা সে যতটা কমলো তাকেও যদি আমরা কোয়ান্টিফাই করতে পারি, মানে কতটা পরিমাণগত দিক দিয়ে তাকে কতটা আমাদের বায়ুমণ্ডলে ইকুইভ্যালেন্ট টু কার্বন ডাইঅক্সাইড হলো, সেইটাও যদি পরিমাণে আমরা নির্দিষ্ট করতে পারি এবং সেটাকে যদি টাকাতে কনভার্ট করতে পারি, তখন সেটাও একটা বাণিজ্য হলো। মানে এইটা দুইভাবে, অর্থাৎ কার্বন সিকুয়েস্ট্রেশন মানে কার্বন আবদ্ধীকরণ বায়ুমণ্ডল থেকে, এবং আমাদের পরিবেশ থেকে, মানে আমাদের কৃষির যে পরিবেশ, আমরা চাষি, তাহলে কৃষির পরিবেশ থেকে যে গ্রিন হাউস গ্যাস বেরোচ্ছে তাকে আমরা সেই নির্গমনটা আমরা কতটা কমাতে পারবো, এই দুটোর উপরেই কিন্তু নির্ভর করছে আমার কার্বন ক্রেডিটটা আমার কত হলো, এবং এইখান থেকেই যতটা আমি বাড়াতে পারবো ততটাই আমার বাণিজ্য বেশি হবে। বেশ, আমি পরবর্তী প্রশ্ন আপনার কাছে যাব। আমি জানতে চাইবো যে কার্বন আবদ্ধকরণটা কিভাবে সম্ভব। তবে তার আগে যারা দর্শক বন্ধু আমাদের সঙ্গে টেলিভিশন সেটের উপরে রয়েছেন, আপনারা জানেন যে টেলিভিশন সেটে যে নাম্বারগুলি আপনারা দেখেছেন, সেই নাম্বারগুলিতে ফোন করে আপনারা সরাসরি প্রাসঙ্গিক প্রশ্ন অবশ্যই আমাদের বিশেষজ্ঞ বিজ্ঞানী যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের ফোনের প্রতীক্ষায় রইলাম আমরা। এখন আমি জেনে নেব বেনুকর বাবুর কাছে যে কার্বন আবদ্ধকরণ বিষয়টা কি। হ্যাঁ, কার্বন আবদ্ধকরণের জন্য কিছু কৃষি প্রযুক্তি আছে। একটা মূলত তো যেটা হচ্ছে যে বাতাস থেকে সালোক সংশ্লেষের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। কারণ আমরা কেন কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি? কারণ গ্রিন হাউস গ্যাস ইফেক্ট, যে আপনি যেটা বললেন উষ্ণায়ন, কারণ এই কার্বন ডাইঅক্সাইড কৃষির জন্য যদি ধরি, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে মিথেন, যেটা কৃষি বা পশুপালন থেকে মূলত, বিশেষ করে ধান চাষ যেটা সাবমার্জ কন্ডিশনে তা করি, সেখানে মিথেন। আর একটা হচ্ছে যে ইউরিয়া, নাইট্রোজেন ঘটিত যখন রাসায়নিক সার ব্যবহার করছি তখন সেখান থেকে কিছু নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে। এরা কি করছে, পরিবেশের মধ্যে একটা বাতাসের মধ্যে থাকার ফলে সূর্য থেকে যে তাপটা আসছে সেই তাপটা আর পরিবেশ থেকে, বায়ুমণ্ডল থেকে বেরোতে দিচ্ছে না। বায়ুমণ্ডল যেমন আমরা মেঘলা দিনে দেখবেন, শীতকালে মেঘলা দিনে গরম, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে রাতের দিকে শীতটা আরও বেশি ঠান্ডা লাগে, কারণ তাপমাত্রা চলে গেছে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড, আমরা এটাকে পুরোটাকে যেহেতু মূলত কার্বন ডাইঅক্সাইডের জন্য, তো এটা আমরা কার্বন ক্রেডিট বলি। তো এর জন্য আমাদের যে প্রযুক্তিগুলো, একটা হচ্ছে সংরক্ষণ কৃষি, দুই হচ্ছে আমাদের অ্যাগ্রো ফরেস্ট্রি কৃষি বনায়ন। আমাদের এই যে সংরক্ষণ কৃষি বা এখন যেটা বলছি ন্যাচারাল ফার্মিং বা জৈব চাষ, সবগুলোর তিনটে মূলত প্রিন্সিপাল। একটা হচ্ছে যে আপনার কর্ষণ কম করতে হবে, কারণ বিশেষ করে যেগুলো আপনার টেম্পারেট বা সাম টেম্পারেট, যেখানে 12 ঘন্টার বেশি সূর্যের সারা বছরে যদি আবার গড়ে দেখি, এই তিনটে পদ্ধতি আমরা শুনবো। তবে তার আগে একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, আমরা তার প্রশ্নটা একবার জেনে নিই। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে বলছি। হ্যাঁ, আরেকবার যদি আপনার নামটা বলেন। হ্যাঁ, ডক্টর পান্ডাকে আমার জিজ্ঞাসা করা, আমার প্রশ্ন যে আমরা তো স্যার সবাই জানি যে গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর অক্সিজেন দেয়,
আমরা যেটা করি তার ঠিক উল্টোটা। তাহলে এই কার্বন চার্জ ব্যাপারটা কি? মানে নিবিড় বনসৃজন করে যে আমাদের বলা হয় যে আমাদের পরিবেশকে শুদ্ধ রাখতে, কার্বনের মাত্রা কমাতে, এই কার্বন চাষ ব্যাপারটা কি এটা ঠিক বোধগম্য হলো না। এ কি নিবিড় বনসৃজন? আচ্ছা, হ্যাঁ অরুণ বাবু, হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা হ্যাঁ, অরুণ বাবু। হ্যাঁ, আমরা নেব, উত্তর নেব। আমি বলছি, আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর বিশেষজ্ঞদের কাছে জানবো। আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, আমরা এই কার্বন চাষের যে দুটো পদ্ধতি, মূলত একটা হচ্ছে আবদ্ধকরণ আর একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কমানো, সেইটা নিয়ে আমরা আলোচনায় আসছি আর কি। আপনার প্রশ্নের উত্তরেই আছি আপনারা। তো আমরা যেটা সংরক্ষণ কৃষি যখন করছি সেখানে তার তিনটে, প্রথম হচ্ছে আমরা চাষটাকে কমাতে বলছি। চাষটা যখন কমাচ্ছি তার মানে আমার ডিজেল কম লাগছে, ট্রাক্টর কম লাগছে, সেখানে আমার কার্বন কম পরিবেশে ছাড়ছি। দুই হচ্ছে, এবার চাষি বলে যে আমি চাষ যদি কম দিই তাহলে তো প্রচুর আগাছা হবে। তো আগাছা বলে হ্যাঁ, আগাছা হওয়ার জন্য, আগাছা যাতে না হয় আমরা বলছি আচ্ছাদন করেন, মালচিং। তো মালচিং করার জন্য কি না, আগের যে ফসলটা সেই ফসলের যে ইয়েটা আছে, নাড়াটা আছে, তার 1/3 আপনি জমিতে রেখে দেন। ঠিক। তখন চাষি বলে আপনি চাষ করতে দিচ্ছেন না, এদিকে তাহলে তো আমরা ধান করি বা গম করি, সেখানে তো এক বছরের পর বছর যদি একই ফসল করি তাহলে রোগ পোকা হবে। তো এখান থেকে উপায় বলে তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে না, একই ধরনের ফসল সবসময় করা যাবে না, আপনাকে শস্য পর্যায়ে শস্যের পরিবর্তন আনতে হবে। মূলত কোনো একটা লেগিউম যেটা যারা বাতাস থেকে নাইট্রোজেন নেয়, ফিক্স করে, তাদের সিম্ব জাতীয় কিছু ফসলকে আপনার এখানে লাগাতে হবে। এইটা হচ্ছে আমার যেটা হচ্ছে যেখানে আমি আবদ্ধকরণ করতে পারবো। আর সঙ্গে আর যেটা আছে সেটা হচ্ছে যে কৃষি বনায়ন। কৃষি বনায়ন আমরা সবাই জানেন যে একসময় এই মূলত বনের ডেনসিটি ছিল, নদী অববাহিকাগুলোকে থেকে বনকে পরিষ্কার করে কৃষিকাজ শুরু হলো, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বনের পরিমাণ কমতে থাকলো। এখন এই যে উষ্ণায়ন, তাতে কৃষি ব্যবস্থা যে অবৈজ্ঞানিক যে কৃষি ব্যবস্থা, যেখানে আমরা রাসায়নিক সার প্রচুর দিচ্ছি, তো সেক্ষেত্রে ফিরে আসার একটাই রাস্তা, আমি তো আর কৃষি জমিকার বনে রিকনভার্ট করতে পারবো না, কারণ যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে। একটাই যে কিছু কিছু লম্বা লম্বা গাছ যেগুলো কৃষি জমির চারিপাশে বা কৃষি জমিতে লাগিয়ে আমরা বনের কিছু গাছকে কৃষি জমিতে লাগানো, এটা হচ্ছে কৃষি বনায়ন। ঠিক। এই কৃষি বনায়নের মাধ্যমে আমরা যে জমিতে আরও অনেক বেশি করে কার্বন চাষ করতে পারবো, যে জমিতে আমার কার্বন কম আবদ্ধ করতে পারছিলাম সালোক সংশ্লেষ, সেটা করতে পারবো। এই পদ্ধতিগুলো যদি আমরা, তাছাড়া আমাদের কাছে কিছু প্রযুক্তি যেগুলো বলা আছে, যেমন ধানের ক্ষেত্রে ডাইরেক্ট সিডেড রাইস, আমি যে তথাকথিত যে পদ্ধতিতে চাষ দিচ্ছি সেটা না দিয়ে আমি ডাইরেক্ট সিডেড রাইস করছি, যেখানে আমরা অল্টারনেট মানে আমরা ধানটাকে একবার কিছু সময় শুকিয়ে রাখছি জমিটাকে, কিছুটাকে আবার যে সময়গুলোতে জল ছাড়া চলে না, বিশেষ করে পাশকাঠি ছাড়া বা ফ্লাওয়ারিং, সেই সময় আমরা ওখানে জল দিচ্ছি, বাকি সময়টা শুকনো রাখছি। তারপরে আমরা এখানে আমাদের ব্যবস্থা আছে যে চাষের আগে এবং পরে কার্বন মেপে দেখে নিচ্ছি যে কতটা মাটিতে কার্বন বাড়লো। এই পদ্ধতিগুলো আছে। এছাড়া দ্বিতীয় যেটা, সেটা আমরা গ্রিন হাউস গ্যাস এমিশনটা কমিয়েও আমরা এটা একটা ব্যবস্থা করতে পারি। বেশ, আমি পরবর্তী প্রশ্নে আপনার কাছে যাব, তবে তার আগে এখন কৃষি সুপারিশ। পটল ও ঢেঁড়স এর পরিচর্যা সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ। মাঝে মাঝে বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার কারণে পটল জাতীয় ফসলগুলি পাউডারি মিলডিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পাউডারি মিলডিউ রোগটি লক্ষ্য করা যায়, তবে 10 লিটার জলে কার্বেন্ডাজিম 5 গ্রাম বা জিনেভ 20 গ্রাম স্প্রে করুন, অথবা মেটালক্সিলের সাথে ম্যানকোজেব 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, কোচবিহার, পশ্চিমবঙ্গ। এবার দেখে নেব ঢেঁড়সের সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ। ঢেঁড়সে ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা প্রতিরোধ করার জন্য আক্রান্ত গাছ ও গাছের অংশবিশেষ তুলে পুড়িয়ে ফেলতে হবে। পূর্ণাঙ্গ মথ ধরার জন্য আলোক ফাঁদ বা ফেরোমেন ফাঁদ বিঘা প্রতি 1 থেকে 2টি বসিয়ে পোকা নিয়ন্ত্রণ করা যেতে পারে। ব্যাসিলাস থুরিনজিনেসিস 5%, WP 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। জল নিকাশি ব্যবস্থা ভালো করুন এবং অতিরিক্ত জল ক্ষেত থেকে বের করে দিন। সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, কোচবিহার, পশ্চিমবঙ্গ। এখন পশ্চিমবাংলার বেশ কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে কয়েকটি বাজারে দুটি ফসলের দরদামের চিত্র।
বারুইপুর বাজার উচ্ছে কুইন্টাল প্রতি সর্বোচ্চ 5,100 টাকা, সর্বনিম্ন 4,900 টাকা। বালুরঘাট বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ 3,900 টাকা, সর্বনিম্ন 3,700 টাকা। হাবড়া বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ 4,500 টাকা, সর্বনিম্ন 4,200 টাকা। জ্যোতি আলু আসানসোল বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ 2,480 টাকা, সর্বনিম্ন 2,240 টাকা। দিনহাটা বাজার 2,250 টাকা সর্বোচ্চ, সর্বনিম্ন 2,200 টাকা। তুফানগঞ্জ বাজার সর্বোচ্চ 2,200 টাকা, সর্বনিম্ন 2,150 টাকা। তাহলে শুনলেন পশ্চিমবাংলার বেশ কয়েকটি বাজারে, নিয়ন্ত্রিত বাজারে দুটি ফসলের দরদামের চিত্র। আমরা আবারও পরবর্তী প্রশ্নে চলে যাব। আমি সুব্রত বাবুর কাছে জানতে চাইব যে গ্রিন হাউস গ্যাস কৃষিতে এটার নির্গমন কমানো কিভাবে সম্ভব? গ্রিন হাউস গ্যাস কমানোর পদ্ধতি হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমরা রাসায়নিক সার যেটা ব্যবহার করি তাকে নিয়ন্ত্রিতভাবে এবং উপযুক্ত পদ্ধতিতে এবং পরিমাণে ব্যবহার করতে হবে। যেমন নাইট্রোজেন সার থেকে নাইট্রোজেন চক্রের মাধ্যমে আবার গাছের ব্যবহৃত হওয়ার আগেই, ফসলের ব্যবহৃত হওয়ার আগেই সেটা বেরিয়ে যাচ্ছে এবং বায়ুমণ্ডলের সঙ্গে যুক্ত হতে পারে। 2 নম্বর হচ্ছে যে আমরা নো টিল, মানে যেটাকে বলা হচ্ছে যে কম কর্ষণ করা বা চাষ করা, সেটা যদি আমরা কমাতে পারি তাহলেও আমাদের মাটির ভেতরে যে জৈব পদার্থ আছে সেটা অক্সিডাইজড হয়ে যাবে না, মানে আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে না কার্বন ডাইঅক্সাইড হিসাবে। 3 নম্বর হচ্ছে যে আমরা জমিতে চাষাবাদ হয়ে যাওয়ার পরে পুরো চারণ ক্ষেত্র হিসেবে পুরো জমি ফাঁকা এবং গবাদি পশু চারণের ব্যবস্থা করে দেওয়া হয়, সেটাতে কিছুটা কমানোর ব্যবস্থা করতে হবে। এবং সেখানে যেটাকে আমরা বলি ডেফার্ড মানে চারণ, সেটাকে করতে হবে। মানে কিছুটা চারণের ভূমি রাখতে হবে, মানে চারণ ছাড়া যেহেতু গবাদি পশু পালন করাটা একটা অসুবিধা, এবং কিছুটা আবার কভার ক্রপ দিয়ে রাখতে হবে। এইগুলো আর হচ্ছে সিনথেটিক কেমিক্যালস যতটা সম্ভব কমাতে হবে চাষের ক্ষেত্রে। ওগুলো থেকেও গ্রিন হাউস গ্যাস বেরিয়ে এসে বায়ুমণ্ডলে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াতে পারে। বেশ, আমি পরবর্তী প্রশ্নে আপনার কাছে যাব, তবে তার আগে আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? আমি নদিয়া জেলার আসাননগর থেকে নিমাই চন্দ্র বিশ্বাস বলছি। বেশ, নিমাই বাবু বলুন, আপনার প্রশ্নটা বলুন। গ্রিন হাউস তৈরি করে আপনারা 1-2 বিঘা জমিতে কার্বন চাষের মাধ্যমে আয় বাড়াতে পারি, কিন্তু মাঠকে মাঠ কিভাবে ফসল ফলাতে কার্বন চাষের উপকার পাবো সেই বিষয়ে যদি জানতে পারি তাহলে আমরা উপকৃত হব। যদি এই বিষয়ে জানান আপনারা। বেশ, আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেব। তা নমস্কার নিমাই বাবু, আমি একটা উদাহরণ দিই, যে কারণে ওই দ্বিতীয় প্রশ্নে আমরা আপনার প্রশ্নটাই যে কিভাবে টাকাটা পাবো আর কি, সেটাই হচ্ছে আসল প্রশ্ন। আমি তো বলে দিলেন এত টাকাটা পাবো কি করে। আমারও ইভেন আমাদের পরবর্তী প্রশ্ন তাই ছিল যে সেটা নিমাই বাবু এক্স্যাক্টলি যে কার্বন চাষের মাধ্যমে কিভাবে চাষি টাকা পাবে, টাকা কিভাবে পেতে পারে। একটা তথ্য দিই, গত 4 বছর ধরে গড়ে ধানের ন্যাড়া না পোড়ানোর জন্য পাঞ্জাব হরিয়ানার চাষিরা বিঘা পিছু 1,000 টাকা করে পেয়ে চলেছে। বেশ, এটা কিভাবে পাচ্ছে? প্রথমে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে একটা সংস্থা তৈরি করতে হচ্ছে যারা কার্বন ট্রেডিং করবে, কার্বন ট্রেডিং কোম্পানি, এগ্রিটেক কোম্পানি। সে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনদের ইনভলভ করে, এফপিও যারা, তাদেরকে প্রচুর চাষির কাছে যাচ্ছে, তাদেরকে পঞ্জীভূত করছে, তাদের জমি রেকর্ডটাকে বায়োফেন্সিং করে, জিও ট্যাগিং করে, সেখানে তারা আমাদের এই যে প্রযুক্তিগুলো এখনই যে আমরা আলোচনা করলাম, সেই প্রযুক্তিগুলোর যে কোনো একটা প্রযুক্তি নিয়ে তারা, যেমন পশ্চিমবঙ্গে এখন কয়েকটা সংস্থা তারা অল্টারনেট ড্রাইং অ্যান্ড ওয়েটিংয়ের যে পদ্ধতি ধানের, যেখানে জল কম ইয়েতে এবং মিথেন যাতে নির্গমন না হয়, তার জন্য এরা 7টা জেলাতে করছে। বেশ, কি একটা সংস্থা করছে আমাদের সুন্দরবনে,
যেটা সুন্দরী গাছ ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের জন্য অ্যাগ্রো ফরেস্ট্রির মাধ্যমে। তো এই যে পদ্ধতিগুলো করছে তাতে এই প্রথমে রেজিস্ট্রেশন করছে, দ্বিতীয় হচ্ছে যে তারা কতটা কার্বন বছরে ফসল একটা ক্রপ পর্যায়ে করে কতটা কার্বন সে বাড়ালো মাটিতে, সেইটা পরিমাপ করার পরে একটা থার্ড পার্টি আছে অডিটর আর কি, তারা সেটা কি করবে, তারা বলবে হ্যাঁ তুমি যে ডাটা তথ্য দিয়েছো আমি আমার ব্যবস্থা দিয়ে দেখে নিয়েছি যে না তোমার তথ্য সঠিক। তখন সে কার্বন ক্রেডিট যে ইস্যু করবে তাকে বলবে যে হ্যাঁ তুমি একে কার্বন ক্রেডিট দাও। সেই কার্বন ক্রেডিট সার্টিফিকেট নিয়ে সে ট্রেড এক্সচেঞ্জ, আমাদের অলরেডি CCTS কার্বন ট্রেডিং স্কিম 2023 ভারত সরকার অলরেডি চালু হয়ে গেছে। তো সেখান থেকে সে ওখানে ট্রেডিং করে টাকা পাবে। আমি ওটাতে আপনার কাছে যাবো কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম নিয়ে, তবে তার আগে একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হুগলি জেলার ভান্ডারহাটি থেকে স্বপন কুমার আড্ডা বলছি যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে একদম নতুন আঙ্গিকে অনুষ্ঠান, এত অনুষ্ঠান দেখি কিন্তু আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সত্যি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। কিন্তু আমার দু একটা প্রশ্ন আছে। ধরুন আমার দেশ, আমার যে ভারতবর্ষ মোটামুটি কৃষি প্রধান দেশ এবং গরিব জায়গা, ধরুন একজন মানুষকে যদি বলা হয় যে তোমার 3 বিঘা জমিতে শুধু গাছ চাষ করো, এই গাছের জন্যই কার্বন পাওয়া যাবে, কিন্তু একজন চাষি সে যদি বলে যে আমার যে সংসারের নষ্ট, আমি যে ইনকাম করবো সেটা আমার সংসার চলবে, তার সোর্স অফ ইনকাম, সেক্ষেত্রে আমি এই যে জমিতে একটা ফসল গাছ লাগিয়ে যে টাকাটা পাবো কোথা থেকে? এখন আপনারা যদি বলেন যে টাকাটা বিভিন্ন জায়গা থেকে, আমাদের একটা গ্রুপ আছে, ফার্ম আছে, ফার্মের যে কৃষকদের নিয়ে আমরা যদি একটা গ্রুপ করে এই চাষটাকে মানে উৎসাহিত হই যে গাছ লাগানোর জন্য। স্বপনবাবু আপনি শুধু প্রশ্নটা করুন, শুধু প্রশ্নটা আমরা উত্তর নেব। হ্যাঁ, আমরা যদি গ্রুপ করি এই সাহায্যটা কোথা থেকে পাবো, যদি এটা একটা বিস্তারিত আলোচনা করেন তো খুব ভালো হয়। সাহায্য করলে আমরা এটা করতে পারি। অনেক ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর নেব। স্বপন বাবু, আপনার মন্তব্যটা সত্যি আমাদেরকে উৎসাহ দিয়েছে, কারণ কার্বন ফার্মিং কৃষিতে কার্বন বাণিজ্যের সুযোগে এটা সম্ভবত কোনো দূরদর্শনের প্রথম প্রোগ্রাম হচ্ছে ভারতবর্ষে। তো সেখানে আপনার দুটো দিক আছে, একটা হচ্ছে কিভাবে গাছ লাগাবো, কিভাবে আমাদের কার্বন ক্রেডিটের দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আপনি যেভাবে করছেন সেইখানে আপনি যুগ যুগ ধরে করে আসছেন, কিন্তু আপনি যে কার্বন পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করছেন তার জন্য আপনাকে সাম্মানিক স্বীকৃতি দেওয়া হচ্ছিল না আর্থিক দিক দিয়ে। এইটাতে একটা আর্থিক দিক দিয়ে সাম্মানিক স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা, আপনি যা করছেন তাই করছেন, তার সঙ্গে কিছু যে আমরা দু একটা জিনিস যদি কমাতে বাড়াতে বলি যাতে আপনার ফলন কমবে না। এবং কিছুক্ষণ আগে আপনি উত্তর দিয়েছেন যে বিস্তীর্ণ কৃষি জমির মধ্যে কয়েকটা গাছ যদি আমরা লাগাতে পারি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গাছ লাগানো, সেটা হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। কি এই প্ল্যান্টেশন প্রোগ্রামের জন্য ধরেন আমাদের যে CCTS যে নতুন স্কিম আসছে সেখানে পরিষ্কার ব্যবস্থা থাকছে যে কিছু ফাঁকা জমি আছে, ইভেন বন দপ্তরের ফাঁকা জমি আছে, সেখানেও আপনি একটা প্রজেক্ট তৈরি করে সেখানে আপনি গাছ লাগাতে পারেন এবং সেই গাছ লাগানোর পর সেখান থেকে যে কার্বন ক্রেডিট হবে সেই ক্রেডিটের লভ্যাংশ আপনি পেতে পারেন। বেশ, এই ব্যবস্থাও আছে এবং এগুলো করতে গেলে কোথায় যোগাযোগ করবেন? আপনি আপাতত আপনার যে স্থানীয় কৃষি আধিকারিক আছে তার সঙ্গে যোগাযোগ করুন, কারণ ওই ব্লকের কিছু ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন আছে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এই মুহূর্তে আজকের দিনে একটি সংস্থা সে 1 লক্ষ চাষিদেরকে নিয়ে জুড়ে নিয়েছে 7টা জেলার পশ্চিমবঙ্গে। আমার গ্রো ইন্ডিগো বলে একটি কোম্পানি আছে, সে ভারতবর্ষের 70%, আমরা কোনো বেসরকারি কোম্পানির নাম আমরা নেব, যাই হোক ওটা ICR এর সঙ্গে ট্যাগ করা, ICR এটাকে করছে। তো সেখানে ওরা ভারতবর্ষের 70% এলাকাতে চলে গেছে। তো আজকে নয় কালকে কৃষির ভবিষ্যৎ হচ্ছে এই কার্বন বাণিজ্য, কারণ এরপরে আপনার কৃষকের একটা যে সম্মান আর কি, যে প্রকৃত সম্মান এবং পাবে চাষি যখন এই কার্বন ক্রেডিটের মাধ্যমে সে পরিবেশটাকে সুরক্ষা, পরিবেশ বান্ধব হিসাবে তার একটা স্বীকৃতি আসবে এবং আর্থিক স্বীকৃতি পাবে। এবং এর হচ্ছে ভারতবর্ষে $5 বিলিয়ন প্রতি বছর এর ক্ষমতা হচ্ছে, যেটা এক্সপোর্ট করতে পারে বিদেশে। তখন আমরা ধান গম এক্সপোর্ট করে যা ইনকাম করি তার চেয়ে বেশি ইনকাম করার সুযোগ আছে এই শুধু কার্বন বাণিজ্যতে, তার কার্বনকে বিদেশে এক্সপোর্ট করে। সেটার সুযোগ কিন্তু আমরা পাবো স্বপনবাবু। বেশ,
অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে আমাদের সময় একদম শেষ, এবং যে দর্শক বন্ধুরা টেলিভিশন সেটের ওপারে আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় আজকে যারা ছিলেন, এবং যারা দেখতে পাননি অনুষ্ঠান, অবশ্যই আপনারা এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং হয়েছে, আপনারা পরবর্তীকালে আমাদের ইউটিউব চ্যানেল দূরদর্শন বাংলার যেটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেটি সাবস্ক্রাইব করে সেখানে আপনি অনুষ্ঠান দেখতে পাবেন। আরও যাদের প্রশ্ন আছে আপনারা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লেখার ঠিকানা আপনাদের জানা, তাও আরও একবার আপনাদের জন্য টেলিভিশন স্ক্রিনে এবং আমার কণ্ঠে চিঠি লেখার ঠিকানা: কৃষি দর্শন বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র কলকাতা, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। নমস্কার। आज भारत का